মাহবুবের পোস্টমর্টমটা সমস্ত দায়িত্ব আমার ছিল। আমি নারায়ণগঞ্জ হাসপাতালে আমি করে দিয়েছি। আমার স্ত্রীকে আমি ফোন করে এমনও দিন আমি বলেছি যে আমি হয়তো বেঁচে থাকলে তোমার সাথে আমার দেখা হবে, কিন্তু এর আগে আমি কিন্তু তোমার সাথে যোগাযোগ করতে পারবো না। আমি যদি মারা যাই, আমাকে যদি না পাও, মনে করবো আমি গুম হয়েছি, আমি খুন হয়েছি। এই 36 দিনের আন্দোলনের সময় আমার স্ত্রী সহ পলাতক ছিল। ও যে ও গুলি খেয়েছে, ও কিন্তু তুলা আমার ছাত্র নেতা, ওর কিন্তু এক চোখ নষ্ট। কিন্তু প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 1971-এর মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্ল্যাশ টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি। ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘ 15 বছর শেখ হাসিনার শাসনামলে এদেশের হাজারো মানুষ গুম, হত্যা, অত্যাচার, অপমান, লাঞ্ছনার শিকার রয়েছে। হাজারো মানুষের ভিতর হাজারো না বলা কথা। আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একাধারে অনেক রাজনৈতিক পদে পদোন্নীত সাবেক ছাত্রদলের নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, সাবেক সদস্য সচিব যুবদল নারায়ণগঞ্জ মহানগর এবং বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক জনাব মনিরুল ইসলাম সজল। আমরা কথা বলবো জনাব মনিরুল ইসলাম সজলের এই 15 বছরের না বলা কথা নিয়ে। আমরা শুনবো কেমন ছিল এই 15 বছরটা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। বর্তমানে ব্যস্ততা কি নিয়ে? বর্তমানে ব্যস্ততা হচ্ছে যে একটা ফ্যাসিবাদী শক্তির পতনের পর দেশকে পুনর্গঠন করার জন্য তারেক রহমান সাহেব যে 31 দফা উনি ঘোষণা করেছেন দীর্ঘদিন আগে। উনি ফ্যাসিবাদী শক্তির সংগ্রামের সময়ই কিন্তু 31 দফা ঘোষণা করেছেন। আমরা যে সংস্কারের আমাদের দলের যে প্রস্তাব, সেই প্রস্তাবকে কীভাবে বাস্তবায়ন করা যায়, কীভাবে তৃণমূল মানুষকে বোঝানো যায় যে আমাদের দল আগামীতে যদি নির্বাচনে জয়লাভ করে মানুষের জন্য কি কি কাজগুলি করবে জাতীয়তাবাদী দল, এবং কি কি চিন্তা পরিকল্পনা আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষকে নিয়ে করছেন, সেগুলি নিয়ে আমাদের কাজগুলি আগাচ্ছে। এবং সংগঠনকে আরও গতিশীল করার জন্য, আমরা তৃণমূলকে সংগঠিত করার জন্য আমরা সেই চেষ্টা করছি। 5ই আগস্ট 36 দিনের যে আন্দোলন, এই আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্র জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ আমরা দেখতে পেয়েছি। তো এই আন্দোলনে যে বাংলাদেশটা পেয়েছেন, এই অনুভূতিটা কেমন? যে আন্দোলনটা 36 দিনের আন্দোলন আপনি বলছেন, আমি মনে করি না এটা 36 দিনের আন্দোলন। কারণ এটা হচ্ছে 15.5 বছর এই শক্তির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। এই আন্দোলনে আমাদের দলের বিভিন্ন সময় বিভিন্ন নেতৃবৃন্দ গুম, খুন থেকে শুরু করে বিভিন্ন রকমের এই ফ্যাসিবাদী দোসরদের নির্যাতনের শিকার হয়েছে। আমরা সর্বশেষ 5ই আগস্ট আমাদের সহযোদ্ধা স্বজন আমাদের গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে, যুবদল নেতা মহানগরের। এবং তার আগে আমরা এর আগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা যুবদলের শাওনকে হারিয়েছি নারায়ণগঞ্জের জেলার, এবং 2500-এর মাহবুবকে হারিয়েছি। মাহবুবের পোস্টমর্টমটা সমস্ত দায়িত্ব আমার ছিল। আমি নারায়ণগঞ্জ হাসপাতালে আমি করে দিয়েছি। 36 দিনের আপনি আন্দোলন বলেন, এই আন্দোলনটা তো একদিনের না। আমাদের দলের হাজার হাজার নেতা কর্মী তাদের জীবনের বিনিময়ে আজকে এই স্বাধীনতা। এবং এই 5 তারিখের যে 36 দিনের আন্দোলন, সেই 36 দিনের আন্দোলনও আমাদের দলের 456 জনের মতো নেতাকর্মী আমাদের নিহত হয়েছে। তাদের রক্তের বিনিময় এবং বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার যে রক্তের বিনিময়ে আজকে দেশ স্বাধীন হয়েছে। দেশ কারণ একক আন্দোলনের নেতৃত্বে স্বাধীন হয় নাই। এই আন্দোলনের বীজ বপন করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। উনি দীর্ঘদিন আমাদেরকে শুধু লন্ডন থেকে প্রতিটি মুহূর্তে আমাদের দিক নির্দেশনা দিতেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ড আমরা পরিচালনা করেছি। এই 15.5 বছরে তার নির্দেশের পর সর্বশেষ এই 36 দিনের আন্দোলনে আমরা সফলতা পেয়েছি। কিন্তু এই 36 দিনের সফলতার পিছনে দীর্ঘদিনের আত্মত্যাগ আছে বিএনপির নেতাকর্মীদের। 15 বছর জি শেখ হাসিনার শাসনামল আমরা বাংলাদেশের মানুষ পেয়েছি। তো এই 15 বছর গুম, হত্যা, নির্যাতন আমরা অনেক কিছুই দেখেছি। আমরা জানতে চাচ্ছিলাম যে এই আপনি সজল
জি। 15 বছর কেমন কাটিয়েছেন? এমন সময়গুলি ছিল যখন গুম খুন করা হতো, তখন আমরা গুমের তালিকায় ছিলাম, যে আমাদের পেলে গুম করে ফেলতো। তখন আমরা আমার স্ত্রীকে আমি ফোন করে এমনও দিন আমি বলেছি যে আমি হয়তো বেঁচে থাকলে তোমার সাথে আমার দেখা হবে, কিন্তু এর আগে আমি কিন্তু তোমার সাথে যোগাযোগ করতে পারবো না। আমি যদি মারা যাই, আমাকে যদি না পাও, মনে করবো আমি গুম হয়েছি, আমি খুন হয়েছি। আর যদি পাও, আমি যদি এই দেশ যদি স্বাভাবিক পরিস্থিতি আসে, আমি তোমার সাথে যোগাযোগ করব। এমন দিনগুলি ছিল। আমার স্ত্রী সন্তানরা মাসের পর মাস খুব অসহায় জীবন যাপন করেছে। এই এই 5 তারিখের যে আন্দোলনটা ছিল, লাস্ট যে 36 দিনের আন্দোলন বলা হয়, এই 36 দিনের আন্দোলনের সময় আমার স্ত্রী সহ পলাতক ছিল। আমি তো পলাতক, আমি আত্মগোপনে থেকে আমি আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, কিন্তু আমার স্ত্রীও পলাতক ছিল, কারণ আমার স্ত্রীকেও খুঁজতে ছিল প্রশাসনের লোকজন, যে আমার স্ত্রীকে গ্রেপ্তার করে আমাকে আত্মসমর্পণ করার জন্য বা তাদের কাছে ধরা দেওয়ার চেষ্টা করবে। সেই সুযোগও কিন্তু আমার পরিবারও আমার সাথে কিন্তু সাফারার, মানে আপনার জন্য আপনার হ্যাঁ, আমার স্ত্রী সহ পলাতক ছিল। আমার স্ত্রী তার আত্মীয় স্বজনের বাসায় কোথায় লুকিয়ে ছিল, তার বোন বা তার মা বা তার ভাইয়ের বাসায় গিয়ে তারা লুকিয়ে ছিল। সেই দিনগুলিও কিন্তু আমাদের ছিল, এবং খুব সেই দিনগুলি খুবই কঠিন একটি দিন। যে আমি আপনাকে বলেছি যে আমরা যখন গুমের সময়গুলি ছিল, ওই সময় জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী যারা নেতৃত্ব দিয়েছে আন্দোলন সংগ্রাম, তখন আমি ছাত্র দলের মহানগর আহ্বায়ক, যখন আমি নেতৃত্ব দিয়েছি, তখনকার সময়গুলি ছিল খুব বিভীষিকাময় সময়। তখন বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে পাওয়া যাচ্ছিল না সহজে, যেমন জাকির, ঢাকাতে জাকির থেকে শুরু করে, তারপরে এই ছাত্রদলের নেতা এই যে সবুজবাগের, ওকে গুলি করে হত্যা করলো, জেল গেট থেকে নিয়ে গেল, এমন অনেক মানুষকে, যারা আমাদের পরিচিত অনেক লোক, আমরা তখন খবর পাচ্ছিলাম যে তাকে পাওয়া যাচ্ছে না, তাকে পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে তো আমিও মহানগরের ভিতরে শীর্ষ নেতৃত্ব দিয়েছিলাম, তখন ছাত্রদলের কনভেনার ছিলাম। তখনও তো আমার জীবনের রিস্ক ছিল, সেটা রিস্ক নিয়েই কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম কখনোই আমরা থেমে থাকি নাই। একদিন, এক মুহূর্তে, 1 ঘন্টার জন্য আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে কখনোই থেমেছিল না। সবসময় আন্দোলন সংগ্রাম সবসময় চলমান ছিল। কিন্তু আমাদের সফলতা আমরা 15.5 বছর পরে এইসব পেয়েছি। কিন্তু আমাদের এই সংগ্রাম কিন্তু একদিনের সংগ্রাম না। এই সংগ্রাম আমাদের 15.5 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে, 2 বছর ফ্যাসিবাদী 111 সামরিক সরকারের বিরুদ্ধে আমাদের সংগ্রামটা ছিল। আমরা জানি নারায়ণগঞ্জ মানি ও শামীম ওসমান, 15 বছর শামীম ওসমানের নামই শুনে আসছি। নারায়ণগঞ্জ মানি হচ্ছে খেলা হবে, কতটুকু আপনাদের সাথে খেলেছে, আপনারা কতটুকু খেলেছেন? আমি মনে করি উনি কথাই বলেছেন যে খেলা হবে, কিন্তু বাস্তবিক উনি তো কোনো খেলাই খেলতে পারেন না। না খেলে উনি 5 তারিখের আগে, 4 তারিখ হয়তো 5 তারিখ দেশ ছেড়ে পালিয়েছেন। তো উনি কোথায় খেললেন? আমরা তো পালাই যাইনি। আমরা দীর্ঘদিন 15.5 বছর আন্দোলন সংগ্রাম রাজপথে ছিলাম, আমরা জেল কেটেছি, মামলা খেয়েছি। আমরা কখনোই মাঠ থেকে চলে যাইনি। ওনারা তো মাঠ থেকেই চলে গেছে, যে মাঠ তো একতরফা হয়ে গেছে। এখন তো আর শামীম ওসমানের সাম্রাজ্যও নাই, তার কথা বলার কোনো সুযোগও নাই, সে বাংলাদেশেও নাই, সে খেলবে কোথায়? এই পর্যন্ত মামলা খেয়েছেন কতগুলো? আমার মামলা ছিল 59টা মামলা ছিল। আমার মামলা শুরু 2010 থেকে, যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করে দেয়, ওই দিন থেকেই আমার মামলা এই সরকারের আমলে শুরু। এর আগে আমরা বিভিন্ন সময় মামলা খেয়েছি। আমরা এর আগে যখন আন্দোলন সংগ্রাম করেছি 2001 ও 96 আন্দোলন সংগ্রাম করেছি, তখন আমি নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম। তখন আমার নামে বিভুরি মামলা ছিল। কিন্তু এই 10 থেকে এই পর্যন্ত আমি 59টা মামলার আসামি ছিলাম। তো যখনই মামলা হয়েছে, আমরা কোনো সময় জেল কেটেছি, গ্রেপ্তার একবার হয়েছি, 2বার আত্মসমর্পণ করে আমরা হাইকোর্টে আগাম জামিন নিয়ে আমরা কিন্তু কারাগারে যাওয়ার পরে আমরা জামিন নিয়ে জেল থেকে বেরিয়েছি। কিন্তু আমরা মাঠ থেকে কখনো চলে যাইনি, আমরা মাঠেই ছিলাম, এবং মাঠে থেকে আমরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। আওয়ামী লীগের এই শাসন আমলে নির্যাতনের শিকার কেমন ছিলেন প্রশাসন বা তাদের দলীয় কর্মীদের হাতে? আমি মনে করি তাদের কর্মীদের আমাদের অঞ্চলে এত বড় সৎসাহস ছিল না যে আমাদের উপর হামলা করে তারা টিকে থাকবে। কিন্তু তারা প্রশাসনকে, তারা মানে সর্বোচ্চ পর্যায়ে তাদের দলীয়করণ, প্রশাসনের ভূমিকা ছিল টোটালি আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রশাসন করেছে। তখন ছাত্রলীগ, যুবলীগের ভূমিকা ছিল তখন নারায়ণগঞ্জের প্রশাসন। এমন কোন স্মৃতি মনে পড়ে যে এই 15 বছরের মধ্যে যেই স্মৃতিটা এখনো ব্যথা দেয় মনের ভিতর? আমাদের স্মৃতি তো অনেক। আমাদের সহযোদ্ধা যেদিন শাওন মারা গেল, আমাদের সামনে থেকেই শাওন মারা গেল। শাওনের মৃত্যু তো এটা আমাদের মনে কষ্ট দেয়। আমাদের সাজনকে যে হত্যা করা হলো, সাজনের মৃত্যুও আমাদের কষ্ট দেয়।
এবং মাহুল যে 2,500 দ্বারা হত্যা করলো, পিটায়া নির্মম ভাবে বাজার থেকে ধরে এনে এই যুব স্বেচ্ছাসেবক লীগের সভাপতির বাড়িতে নিয়ে কোপায়া কোপায়া তাকে হত্যা করলো, সেই লাশের মর্গের পোস্টমর্টমের দায়িত্ব আমার ছিল। এইসব স্মৃতিগুলি আমাকে কষ্ট দেয়। অনেক সহযোদ্ধার রক্তাক্ত শরীরে আমাকে কষ্ট দেয়। বিভিন্ন সময় এমনও সহযোদ্ধা আছে কেউ 60টা 70টা করে গুলি খেয়েছে। 1 সেপ্টেম্বর এই যে আন্দোলনে, সেখানে আপনার মনে হয় আমার যুব দলের প্রায় 26 থেকে 27 জন গুলি খেয়েছে। এতগুলি ছেলেরে আমি আমার এলাকায় ওইখান থেকে আনে, ঘুরে আনে, সবাইকে আমার এলাকায় আছে। কত সালে এটা? এটা হচ্ছে 1 সেপ্টেম্বর, আমি শাওন হত্যা মামলা যেদিন হইল 2022। ও যে ও গুলি খেয়েছে, ও কিন্তু তুলা আমার ছাত্র নেতা, ওর কিন্তু এক চোখ নষ্ট। কিন্তু তো আমি সবাইকে কিন্তু আনছি আইনা, আমার বাসায় বারান্দায়। আমি ওই যে হাসপাতাল থেকে, হাসপাতাল নেওয়ার মতো সুযোগ ছিল না, আমি হাসপাতাল থেকে এই যে যারা এইসব সার্জারি করে, এই যে অ্যাসিস্ট্যান্ট ডাক্তারদের যারা অ্যাসিস্ট্যান্ট, আমি 2 জনকে নিয়ে আসছি, লোক পাঠায় আইনা আমার বারান্দায়, আমার রুমে, আমার চাদরগুলি নেতাকর্মীদের রক্তে এখনো চিহ্ন আছে। তাদের শরীরের থেকে কারো 20টা 30টা করে গুলি বের করা, যেগুলি পাচ্ছি ওগুলি প্রাথমিক বের করে প্রাথমিক যে চিকিৎসাটা, আমরা তো হাসপাতালে চিকিৎসা নিতে পারি নাই। ওই সময় নিজের খুব অসহায় মনে হয়েছে যে আমরা নির্মমভাবে আহত আমাদের নেতা কর্মীরা, কিন্তু আমরা হাসপাতালে যেতে পারতেছি না, তাদের চিকিৎসা দিতে পারতেছি না। সেই সময়গুলি আমাদের খুব পীড়া দেয়। তারপরে 28 তারিখে আমরা ঢাকা, আমাদের যে মানিক সহ আমাদের কয়েকজন মানে খুব মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়। তাদের কিন্তু নারায়ণগঞ্জে নিয়ে আসা, ঢাকাতে কোথাও কোনো হাসপাতালে চিকিৎসা করাতে পারি না, নারায়ণগঞ্জে এনে চিকিৎসা করাতে পারি নাই। আমরা ক্লিনিকে ঢুকে কারো বাড়িতে নিয়ে এই ডাক্তার আনে আমরা চিকিৎসা করছি। তখন আমাদের খুব অসহায় মনে হয়েছে যে এই দেশের নাগরিক হিসেবে আমরা চিকিৎসা পাওয়ার অধিকারটুকু আমাদের নাই, কারণ চারিদিকে প্রশাসন আমাদের খুঁজতেছিল। ওই সময়গুলি আমাকে কষ্ট দেয়। আর ফেরারি জীবন তো কষ্টের সময়, দীর্ঘদিন কষ্টের জীবনযাপন করেছি, সহযোদ্ধাদের নিয়ে বিভিন্ন জায়গায় কাটিয়েছি, যারা জেল কেটেছে বিভিন্ন সময় চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য। নিজেও পলাতক ছিলাম, আত্মগোপনে ছিলাম, আবার আইসা রাজপথে আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। আত্মগোপনে থেকেও রাজপথে ছিলাম, কখনো রাজপথ থেকে তো চলে যায়নি। এবং এই চলে না যাওয়ার কারণে আজকে এই 5ই আগস্টের আন্দোলনের সফলতা এবং এই রাজপথে দাঁড়িয়ে থাকার শক্তি সবসময় জুগিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আমরা তো পেপার পত্রিকায় এখন ইদানিং খুব দেখতে পাচ্ছি যুবলীগ যুবদল হচ্ছে বা যুবদল আওয়ামী লীগের যারা ছত্রছায়ায় ছিল, পদোন্নতিতে পদে ছিল, তারা এখন বিএনপির সাথে সমন্বিত হচ্ছে বা তারাও পদ নিচ্ছে। ছাত্রলীগ এখন ছাত্রদলে যোগ দিচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কিভাবে দেখছেন বা আপনাদের মন্তব্যটা কি? আমাদের মন্তব্য হচ্ছে, যারা দায়িত্বশীল জায়গায় থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং যারা আওয়ামী লীগের দোসরদের দলে জায়গা দিচ্ছে, তাদের জবাবদিহি তাদের দলের কাছে করতে হবে। কারণ আমাদের চেয়ারম্যান সাহেব বারবার বলেছেন যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দলে ভিড়ানো যাবে না, ফ্যাসিবাদী কোনো দোসরদের সাথে রাখা যাবে না। আমি যুবদলের আহ্বায়ক হিসেবে বলতে চাই যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যে 51 কমিটি আছে, সেখানে কোনো ফ্যাসিবাদী দোসরদের জায়গা কিন্তু হয়নি। আগামীতে আমরা যে কমিটিগুলি করব, তৃণমূলের ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা কমিটি করব, সেখানে কোনো ফ্যাসিবাদী দোসরদের কোনো ঢোকার কোনো সুযোগ নেই। আপনি যেরকম হচ্ছে যে সুযোগ দিচ্ছেন না, তাহলে তারা কেন দিচ্ছে? অন্যান্য সংগঠনগুলো কেন তারা সুযোগ পাচ্ছে? তারা কতটুকু দিচ্ছে বা দিচ্ছে না সেটা তো দলের নীতি নির্ধারক আছেন, তাদের কাছে তারা জবাবদিহি দেওয়ার আওতায় আসবেন। কারণ প্রত্যেকটা সংগঠনের মনে করেন যে যারা প্রধান আছেন তাদের আওতায় তো তারা, যেমন আমরা যুবদলের আহ্বায়ক সদস্য সচিব, মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য সচিব, আমরা কেন্দ্রীয় সংসদের কাছে দায়বদ্ধ যে আমরা কোনো ফ্যাসিবাদী দোসর বা শক্তিকে আমরা যুবদলের পুনর্বাসন করব না। তেমনি তাদের সংগঠন, অন্য সংগঠনের যারা তাদের যাদের নেতৃত্বে তারা রাজনীতি করেন, তাদের নেতা জবাবদিহিতে আওতায় আসবেন যদি কোনো শক্তিকে তারা পুনর্বাসন করার পরিবেশ তৈরি করে দেন। যেহেতু আওয়ামী লীগ নেই, শামীম ওসমানও নেই এই নারায়ণগঞ্জে, জি, সজল সাহেব আগামীর নারায়ণগঞ্জকে কেমন দেখতে চায়? আমি নারায়ণগঞ্জটাকে দেখতে চাই আগামীতে নারায়ণগঞ্জে শান্তির একটি শহর হবে নারায়ণগঞ্জ। এখানে সন্ত্রাসের যে জনপদ নামে পরিচিত ছিল শাহ ওসমানের সাম্রাজ্যে আওয়ামী লীগের সময়, সেই সন্ত্রাসের জনপদের
তকমা থেকে নারায়ণগঞ্জ মুক্ত হবে, নারায়ণগঞ্জ শান্তির শহর হবে, নারায়ণগঞ্জের মানুষ মুক্ত আকাশে নিঃশ্বাস নেবে, নারায়ণগঞ্জের মাঠে যারা অপরাধী না, যারা রাজনৈতিক কর্মী, তারা রাজনীতি করার স্বাধীন সুযোগ পাবে। যে সুযোগটা আমরা বিভিন্ন সময় পাইনি, কারণ আমাদের উপর হামলা মামলা নির্যাতন করা হয়েছিল প্রতিপক্ষ শক্তির থেকে। এবং তারেক রহমানের যে 31 দফা, এই 31 দফার মাধ্যমে এই দেশকে একটা ব্যাপক পরিবর্তন বাংলাদেশের হবে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশকে তলাবহীন ঝুড়ি থেকে একটা উন্নয়নশীল রাষ্ট্রের রোল মডেল তৈরি করেছিলেন। আমাদের নেতা তারেক রহমান আগামী দিনে যে চিন্তা চেতনা উনি করছেন বাংলাদেশকে নিয়ে, এবং 31 দফা যে উনি সংস্কারের যে ওনার 31 দফা, সেই 31 দফার মাধ্যমে আমি মনে করি আগামী দিনের বাংলাদেশ হবে পৃথিবীর বুকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের পরিচিতি পাবে, এবং বাংলাদেশের নাম পৃথিবীর উন্নয়নশীল দেশের কাতারে উজ্জ্বল অবস্থানে থাকবে। সেটাই আমার প্রত্যাশা। নারায়ণগঞ্জবাসীর জন্য কি বলবেন? নারায়ণগঞ্জবাসীর কাছে বলা যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আমাদের যে 31 দফা দিয়েছে, আপনাদের কাছে আমরা আমাদের 31 দফাগুলি বিভিন্ন সময় আমরা আপনাদের কাছে নিয়ে যাচ্ছি। আপনারা দেখবেন আমাদের দলের পরিকল্পনা কি, আমাদের চিন্তা চেতনা কি, আমরা কিভাবে দেশকে আগামী দিনে পরিচালনা করতে চাই। আমাদের মন মানসিকতা, আমাদের পরিকল্পনাগুলো যদি মনে করেন এদেশের মানুষের পক্ষে, নারায়ণগঞ্জবাসীর পক্ষে ভালো হবে, তাহলে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রার্থী হবেন, ধানের শীষের প্রার্থী হবেন, তাকে আপনারা জয়যুক্ত করবেন, এবং আপনাদের শান্তি, উন্নয়ন এবং পরিবর্তনশীল একটা রাষ্ট্রের নাগরিক হিসাবে আপনারা পরিচিত পাবেন বাংলাদেশে। সেই প্রত্যাশাই আমাদের, এবং এটাই আমার প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর কাছে। ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় থেকে ফ্ল্যাশ টিভিতে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং ফ্ল্যাশ টিভিকেও ধন্যবাদ। আমরা চাই ফ্ল্যাশ টিভির মাধ্যমে এদেশের মানুষের বিগত দিনের কষ্টের সময়গুলি যে মানুষ পার করেছে, বিভিন্ন আন্দোলন সংগ্রামে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সব মানুষের কষ্টের দিকগুলো আপনারা তুলে আনবেন। মানুষ জানুক যে মানুষ কতটুকু কষ্টের বিনিময়ে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। মানুষের যে কষ্ট, মানুষের যে এই আত্মত্যাগ, এই আত্মত্যাগটা যেন মানুষ জানে যে এদেশে একটা ফ্যাসিবাদী শক্তি 15.5 বছর কিভাবে মানুষকে বিনা ভোটে, বিনা নির্বাচনের মাধ্যমে এই দেশকে কুক্ষিগত করে দেশ পরিচালনা করেছে। আর যে জোরের মাধ্যমে আসে সে জনগণকে কখনোই মূল্যায়ন করে না। এবং আপনারা দেখবেন 15.5 বছর নারায়ণগঞ্জের উন্নয়ন বলতে কোথাও দৃশ্যমান কিছু আপনারা দেখতে পারবেন না। সমস্ত উন্নয়ন দেশের বেগম খালেদা জিয়া লাস্ট 2006 পর্যন্ত দেশের উন্নয়নগুলি করে গেছে। আওয়ামী লীগের দুর্নীতির যে উন্নয়ন, যে পদ্মা সেতু সহ বিভিন্ন বড় বড় মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা যে দুর্নীতি তারা করেছে, এই দেশের লক্ষ কোটি টাকা তারা এই দেশ থেকে পাচার করেছে। তাদের এই পাচারের কারণে দেশের অর্থনীতি আজকে দুর্বল অবস্থায় আছে। আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ, সুন্দর একটা এই দেশের মানুষের সুন্দর আকাঙ্ক্ষা এবং মানুষের চিন্তা চেতনা, যারা মেধাবী দেশের মেধাবী বাংলাদেশের আগামী দিনের নেতৃত্ব দিবে এবং দেশের জন্য উপকার করবে, এবং দেশের তাদের সমস্ত মেধা দেশের কল্যাণে কাজ করবে। এটাই আমার প্রত্যাশা। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা শুনলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আহ্বায়ক, সাবেক সহসাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, সাবেক সদস্য সচিব যুবদল নারায়ণগঞ্জ মহানগর, এবং বর্তমান নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক জনাব মনিরুল ইসলাম সজলের এই 15 বছরের না বলা কথা। আমরা শুনলাম তার এই 15 বছর কেটে যাওয়া দিনগুলো, আমরা শুনলাম 15 বছর তার সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কিছু কথা আপনাদের কাছে প্রকাশ করতে পেরেছি। আমরা শুনলাম এই 15 বছর তার সাথে, তার ফ্যামিলির সাথে কি ঘটেছে, এই গল্পগুলো। প্রিয় দর্শক, জনাব মনিরুল ইসলাম সজলের এই 15 বছরের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।